সবাইকে স্বাগত। আজ আমরা সফট কম্পিউটিংয়ের একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, জেনেটিক অ্যালগোরিদম। এখন নামটা শুনে একটু কঠিন মনে হলেও আমরা পুরো ব্যাপারটা বুঝব রান্নাঘরের একটা খুব পরিচিত জিনিস দিয়ে। চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন একটা চ্যালেঞ্জ দিয়ে শুরু করি। ভাবুন তো, আপনাকে একটা বিশাল রান্নার প্রতিযোগিতায় নামতে বলা হয়েছে, আর আপনার টাস্ক হলো একেবারে গোড়া থেকে বিশ্বের সেরা বিরিয়ানির রেসিপিটা তৈরি করা। কিভাবে করবেন? কাজটা কিন্তু মোটেও সহজ নয়, তাই না? চাল, মশলা, মাংস রান্নার সময় এই সব কিছুর লক্ষ লক্ষ কম্বিনেশন হতে পারে। এই যে অসংখ্য বিকল্পের মধ্যে থেকে সেরা একটাকে খুঁজে বের করা, এটাই একটা বিশাল অপটিমাইজেশন প্রবলেম। আর ঠিক এইখানে জেনেটিক অ্যালগোরিদমের আসল জাদুটা লুকিয়ে আছে। জেনেটিক অ্যালগোরিদমের মূল আইডিয়াটা কিন্তু আমাদের চারপাশের প্রকৃতি থেকেই নেওয়া। বলতে পারেন এটা প্রকৃতির সবচেয়ে শক্তিশালী অপটিমাইজেশন ইঞ্জিন। ডারউইনের থিওরি অফ ইভলিউশন বা প্রাকৃতিক নির্বাচন দ্বারা অনুপ্রাণিত। চলুন ব্যাপারটা আরেকটু ভেঙে বুঝি। খুব সহজ ভাষায় বললে, জেনেটিক অ্যালগোরিদম প্রকৃতির সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট নিয়মটাকেই নকল করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা সমস্যার সবচেয়ে ভালো সমাধানটা খুঁজে বের করে, ঠিক যেমন আমরা আমাদের পারফেক্ট বিরিয়ানির রেসিপিটা খুঁজছি। তাহলে এই সেরা রেসিপি খুঁজে বের করার রেসিপিটা আসলে কিভাবে কাজ করে? এর কয়েকটা কোর স্টেপ বা ধাপ আছে, যেগুলো একটা চক্রের মতো ঘুরতে থাকে। চলুন আমাদের মাস্টার শেফের উদাহরণটা দিয়েই পুরো সাইকেলটা বুঝে নিই। দেখুন, প্রথমে আমরা কিছু প্রাথমিক রেসিপি তৈরি করি, কি বলে ইনিশিয়ালাইজেশন। তারপর সেগুলোর স্বাদ পরীক্ষা করা হয়, মানে ফিটনেস ইভ্যালুয়েশন। এর থেকে সেরা রেসিপিগুলোকে বেছে নেওয়া হয়, মানে সিলেকশন। আর শেষে সেই সেরা রেসিপিগুলোকে মিলিয়ে আরও নতুন, আরও ভালো রেসিপি তৈরি করা হয়, এটাই রিপ্রোডাকশন। এই পুরো প্রক্রিয়াটা চলতেই থাকে, আর প্রত্যেক ধাপের রেসিপিগুলো আরও উন্নত হতে থাকে। তো একদম শুরুতে আমাদের কিছু কাঁচা মাল দরকার। আমরা কিছু র্যান্ডম রেসিপি দিয়ে শুরু করি। এই সবকটা রেসিপির সেটকে একসাথে বলা হয় পপুলেশন। আর এর মধ্যে যে কোনো একটা সম্পূর্ণ রেসিপি হলো একটা ক্রোমোজোম। তাহলে পপুলেশন বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, রেসিপি তো হলো, কিন্তু কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বুঝব কি করে? এখানেই আসে ফিটনেস ফাংশন। এটা অনেকটা রান্নার প্রতিযোগিতার বিচারকের মতো কাজ করে। প্রত্যেকটা বিরিয়ানিকে তার স্বাদ, গন্ধ, টেক্সচারের ওপর ভিত্তি করে একটা স্কোর দেয়। যে যত ভালো তার স্কোর তত বেশি। তাহলে ফিটনেস ফাংশনের ভূমিকাটা কি? একবার স্কোরিং হয়ে গেলে আমরা করি সিলেকশন, ঠিক যেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে রেসিপিগুলোর স্কোর সবচেয়ে বেশি সেগুলোকে পরের প্রজন্মের প্যারেন্ট হিসেবে বেছে নেওয়া হয়, আর যেগুলো ভালো স্কোর করতে পারেনি সেগুলো বাদ পড়ে যায়। এখন আমরা সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে চলে এসেছি। পরবর্তী প্রজন্মের রেসিপিগুলো তৈরি হবে কিভাবে? এখানে শুধু সেরাগুলোকে বেছে নেওয়াই যথেষ্ট নয়, বরং তাদের থেকে আরও ভালো কিছু তৈরি করতে হবে। নতুন সমাধান তৈরির জন্য দুটো মূল অস্ত্র হল ক্রসওভার আর মিউটেশন। ভাবুন, ক্রসওভার হল দুজন সেরা শেফের নিজেদের মধ্যে রেসিপি শেয়ার করার মতো, আর মিউটেশন হল রান্নার সময় হঠাৎ করে মাথায় আসা একটা নতুন আইডিয়ার মতো। ক্রসওভারে ঠিক কি হয়? ধরুন, আমরা দুটো হাই স্কোরিং রেসিপি নিলাম। হয়তো একটার মশলার মিশ্রণটা দারুণ আর অন্যটার চাল ফোটানোর পদ্ধতিটা সেরা। আমরা এই দুটো ভালো গুণকে মিলিয়ে একটা নতুন চাইল্ড রেসিপি তৈরি করলাম। এভাবেই ভালো আইডিয়াগুলোকে একসাথে করে আরও ভালো কিছু তৈরি করা হয়। আর মিউটেশন হলো একটা ছোট র্যান্ডম পরিবর্তন। ধরুন, একজন শেফ হঠাৎ করে রেসিপিতে 1 চিমটে জাফরান দিয়ে দিলেন। এটা হয়তো রেসিপিটাকে নষ্টও করে দিতে পারে, আবার এটাই হয়তো সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হয়ে যেতে পারে যেটা রেসিপিটাকে জিতিয়ে দেবে। এই ছোট পরিবর্তনগুলো অ্যালগোরিদমকে নতুন সম্ভাবনা খুঁজে পেতে সাহায্য করে। তাহলে ক্রসওভার আর মিউটেশনের মধ্যে মূল পার্থক্যটা কি? বেশ, রান্নাঘরের গল্প তো অনেক হলো, কিন্তু এই একই লজিক একজন কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রী হিসেবে আমাদের বাস্তব জীবনের বড় বড় সমস্যা সমাধানে কিভাবে কাজে লাগতে পারে, চলুন এবার সেটাই দেখা যাক। যে যুক্তি দিয়ে আমরা সেরা বিরিয়ানি খুঁজছিলাম, সেই একই যুক্তি ব্যবহার করা হয় অবিশ্বাস্যভাবে জটিল সব কাজে। যেমন ধরুন, কলকাতার জন্য সবচেয়ে ভালো বাস রুট খুঁজে বের করা, যাতে সময় আর খরচ দুটোই বাঁচে।
বা ধরুন আরও মজবুত ব্রিজ বা বিল্ডিংয়ের ডিজাইন তৈরি করা, এমনকি হাতে লেখা বাংলা অক্ষর চেনার জন্য এটা ব্যবহার করা হয়। কিন্তু বাস্তব জীবনের সমস্যাগুলো কি সবসময় একটা মাত্র লক্ষ্যের ওপর নির্ভর করে? না, প্রায়ই আমাদের একাধিক জিনিসের মধ্যে একটা ব্যালেন্স করতে হয়। যেমন এমন একটা বাস রুট খুঁজে বের করা যেটা সবচেয়ে দ্রুত পৌঁছাবে, আবার ভাড়াও সবচেয়ে কম হবে। দুটোই একসাথে পাওয়া তো কঠিন। ঠিক এখানেই আসে মাল্টি অবজেক্টিভ জেনেটিক অ্যালগোরিদম বা সংক্ষেপে এমওজিএ। এটা আপনাকে একটা মাত্র বেস্ট সলিউশন দেয় না, বরং অনেকগুলো ভালো সলিউশনের একটা সেট দেয়, যেগুলোর মধ্যে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন। যেমন এই চার্টে দেখুন, সলিউশন এ হয়তো সবচেয়ে ফাস্ট কিন্তু দামি, সলিউশন বি সবচেয়ে সস্তা কিন্তু স্লো, আর সলিউশন সি ওটা দুটোর মধ্যে একটা দারুণ ব্যালেন্স তৈরি করেছে। আচ্ছা, অনেক কিছু তো আলোচনা হলো। চলুন পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নেওয়া যাক, আর সহজে মনে রাখার জন্য একটা উপায়ও দেখিনি। এই টেবিলটা একবার দেখুন। বাঁ দিকে আছে টেকনিক্যাল টার্মগুলো, আর ডান দিকে আমাদের বিরিয়ানির উদাহরণ। যেমন ক্রোমোজোম মানে আর কিছুই না, একটা গোটা রেসিপি। ফিটনেস ফাংশন মানে বিচারকের দেওয়া স্কোর। এই সম্পর্কটা মনে রাখলেই পুরো কনসেপ্টটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর জেনেটিক অ্যালগোরিদমের পুরো চক্রটা মনে রাখার জন্য একটা মজার লাইন আছে। ধাপগুলো হল ইনিশিয়ালাইজ, এভ্যালুয়েট, সিলেক্ট, রিপ্রোডিউস, সংক্ষেপে IESR। মনে রাখার জন্য ভাবুন, আই ইট সুইট রসগোল্লা বা আমি মিষ্টি রসগোল্লা খাই। তাহলে যে চক্রের 4টি প্রধান ধাপ কি কি? বেশ, পরীক্ষার জন্য তো সব বোঝা গেল, কিন্তু এর বাইরে একজন ভবিষ্যৎ কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট হিসেবে জেনেটিক অ্যালগোরিদম সম্পর্কে জানাটা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, জেনেটিক অ্যালগোরিদম জানাটা শুধু একটা অ্যালগোরিদম শেখা নয়, এটা আমাদের একটা নতুন উপায় ভাবতে শেখায়, সৃজনশীলভাবে সমস্যার সমাধান করতে শেখায়। আমরা আসলে প্রকৃতির কোটি কোটি বছরের অভিজ্ঞতা থেকে শিখছি কিভাবে আরও স্মার্ট, আরও অ্যাডাপটিভ টেকনোলজি তৈরি করা যায়। এই আইডিয়াটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স আর জটিল সিস্টেম ডিজাইনের ভবিষ্যৎ তৈরি করছে। তাই এটা জানা আপনাকে শুধু চাকরির জন্য নয়, বরং সারা জীবনের ইনোভেশনের জন্য প্রস্তুত করবে। সবশেষে এই কথাটা মনে রাখবেন, ভবিষ্যৎ এমন কিছু নয় যেখানে আমরা শুধু প্রবেশ করি। ভবিষ্যৎ এমন কিছু যা আমরা নিজেরা তৈরি করি। আর জেনেটিক অ্যালগোরিদমের মতো টুলস আপনাদের মতো ভবিষ্যৎ নির্মাতাদের হাতে সেই ক্ষমতাটাই তুলে দেয়। আমি আপনাদের জন্য একটা শেষ প্রশ্ন রেখে গেলাম। ভেবে দেখুন তো, যদি পরবর্তী বড় কোনো আবিষ্কারকে কোড করে তৈরি না করা হয়, বরং প্রকৃতির মতো করেই তাকে বিবর্তিত হতে দেওয়া হয়। আমাদের এই বিশ্লেষণে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।